বাবা দ্বিতীয় বিয়ে করার পরেই মা যেন কেমন হয়ে যাচ্ছে। আমার মা সবসময় অনেক হাসি খুশি মানুষ ছিলেন। সাথে ছিলেন বাবার প্রতি অন্ধবিশ্বাসী। বাবা যাই বলতেন মা তাই বিশ্বাস করতেন। বাবা চাকরির কাজে ঢাকায় থাকতেন আর আমি, মা আর আমার ছোট বোনকে নিয়ে থাকতেন গ্রামে। বাবা যে মাকে ঠকাচ্ছেন তা আমার মায়ের চোখে অন্ধবিশ্বাসের চশমার কারণে ধরা পড়লেও আমি বুঝতে পেরেছিলাম। সেবার গ্রীষ্মের বন্ধে মা আমাদের নিয়ে বাবার কাছে গেল। বাবার অফিস আর কোয়ার্টার ছিল পাশাপাশি। আমি বাবার অফিস যেতেই দেখি বুয়া ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিচ্ছে আর বাবা তার হাতের উপর হাত দিয়ে ঝাড়ু দেওয়া শেখাচ্ছে। আমি সেদিন মাকে এসে বলতে মা খেপে গিয়ে যায় আমার উপর, রেগে চড়ও দিয়েছিল। আমি জানি তার মনের জ্বালা কমাতে চড় দিয়েছিল আমায়। তবুও মা বাবাকে এক বিন্দু পরিমাণ সন্দেহ করেনি। শুধু বাবাকে বলেছিল যে আমি থাকি আপনার সাথে, ওরা ওর মামার কাছে থাকুক। বাবা সেদিন রেগে গিয়ে বলেছিল, আমার সন্তান মা বাবা ছাড়া থাকবে? ওরা কি অনাথ নাকি? মা আর কথা বাড়ায়নি। তার ৩ মাস পর জানতে পারলাম বাবা অনেক আগেই ওই বুয়াকে বিয়ে করেছেন। এখন থেকে আমাদের খরচ চালানো তার পক্ষে সম্ভব না। হুট করে চারপাশে সব কিছু পাল্টে গেল। বাবা আমাদের অনাথ না করলেও তিনি সন্তান হারা ভাবলেন নিজেকে। মা ধীরে ধীরে কেমন যেন হয়ে গেল। কথা কম বলে, শুধু মাঝে মাঝে চিৎকার করে কান্না করে। এ কান্না লজ্জার। গ্রামের মানুষ বলে মায়ের ছেলে হয়নি, তাই বাবা আর একটা বিয়ে করেছে। আর যদি আমি বা আমার বোন যদি ছেলে হতো, তাহলে বাবা নাকি আর বিয়ে করতেন না। আসলে কি তাই? ছেলে হই বা মেয়ে সন্তান হইতো, তারই তো রক্ত। কে বুঝাবে তাদের? অবশ্য মাও তাই ভাবতে শুরু করেছে। মাঝে মাঝে আমার হাত তার বুকে লাগিয়ে দেখে বলে, নিপা দেখ তো আমার গায়ে জ্বর কিনা। আমি তখন বলতাম, মা জ্বরের তাপমাত্রা কি বুকে থাকে? থাকে কপালে। মা তখন আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিত। আমি বুঝতাম মার বুকের আগুন নেভাতে আমার হাত চেপে ধরতো। কি করে নিভাই আমি সেই আগুন? আমি তো আর ছেলে নই মা। মামার সংসারে আমরা অতিরিক্ত ৩ জন মানুষ। মামা হাঁপিয়ে উঠল। কিছুই বলেনি কখনো। মাঝে মাঝে পাশের রুম থেকে মামির দু একটা কথা ভেসে আসে। শুনেও না শোনার ভান করে থাকতে হবে কারণ এছাড়া আমাদের আর যাওয়ার জায়গা নেই। সামনে আমার ইন্টার পরীক্ষা। ভাবছি পরীক্ষা দিয়ে একটা চাকরি নেব। মা আর বোনকে মামার বোঝা থেকে মুক্তি করব। আমিও দেখিয়ে দিতে চাই আমি মেয়ে হয়ে পারি। হঠাৎ মামি এসে বলল, নিপা তুই তোর নতুন লাল জামাটা পরে নে। আমি হেসে বলি, কেন মামি? যাবা কোথাও? হুম, আমার আপার বাসায়। আমি তার কথা মতো প্রস্তুত হয়ে মাকে বলতে গেলাম যে মামির সাথে যাই। মা আমার মাথায় হাত রেখে বলল, নিপা মাথায় কাপড় দিয়ে যা মা। আর শোন, যদি জিজ্ঞাসা করে তোর বাবা কই, বলবি বাবা বাইরে থাকে। কেন? বলবো বাবা মারা গেছে। মা আমার মুখে হাত দিয়ে চেপে ধরে বললেন, নিপা তিনি তোর বাবা। এসব কি বলে? আমি মায়ের ধৈর্যের কথা ভাবছি। কি করে এত কিছুর পরেও বাবার কথা ভাবতে পারে? আচ্ছা মা, যাচ্ছি তো মামির বোনের বাসায়। তারা কেন এত কিছু জানতে চাইবে? মার কোনো উত্তর দিলেন না। মামির সাথে তার বোন এর এক বাসায় যেতে দেখি অনেকে আমাকে খুব আগ্রহ নিয়ে দেখছে। কেউ নাম জিজ্ঞাসা করছে, আবার কেউ হাইট মাপছে। আমি কিছু বুঝে ওঠার আগে মামি এসে বললেন, আমাদের মেয়ে, তাই বলেছি না ওর যে কত গুণ, তা না দেখলে বুঝবেন না। ও কাজ করতে পারে না এমন কিছু নাই। মামির বোন বলে উঠল, আচ্ছা, ছেলে কি আলাদাভাবে কথা বলতে চায়? পাশে থাকা মহিলা উঠে বলল, হুম, তা বলুক। কিরে তুহিন, কথা বলবি নাকি? বলে হেসে দিল। আমি তখন ছেলের মুখের দিকে তাকালাম। আমার বুঝতে বাকি নেই আমার বিয়ের কথা হচ্ছে। আর এই তুহিন হলো পাত্র। কালো পাঞ্জাবি আর চশমার ফ্রেমে ছেলেটাকে খারাপ লাগছে না। কেন যেন আমার মনের ভিতর ভয় ঢুকে গেল। সবাই আমাদের দুজনকে রুমে রেখে চলে গেল। তুহিন কাশি দিয়ে জিজ্ঞাসা করলো, কি নাম আপনার? নিপা। এবার ইন্টার দিবেন? হুম। কোন গ্রুপে? মানবিক। আমি তুহিন, ব্যবসা করি, আর কিছু জানতে চাইলে জিজ্ঞাসা করুন। আমি শুধু মাথা নাড়িয়ে না নেই। এরপর মামি আসলো খাবার নিয়ে। আমায় বলল সেলিমকে খাবার দিতে। আমি মিষ্টি পেয়ালা হাতে নিয়ে তার সামনে ধরলাম। আমার হাত অনবরত কাঁপছে। তুহিন হেসে বলল, টেবিলে রাখুন, হাত থেকে পড়ে যাবে। সবাই চলে যাবার পর মামি আমার পাশে এসে বসলো। তুহিনের মনে হয় পছন্দ হয়ে গেল তোকে। কি বিয়ের জন্য তৈরি তো? আমি লজ্জায় কথা বলতে পারছিলাম না। মেয়েদের মনের ভিতরে বিয়ে নিয়ে অনেক সুপ্ত অবস্থায় থাকে। আমারও রয়েছে। তবে বাবার কথা মনে হলে বিয়ে করতে মন চায় না আমার। সব ছেলের ভিতরে চরিত্রহীন
সাপ দেখতে পাই। বাসায় যেতে রাতে তুহিনের বাড়ি থেকে জানানো হলো আমাকে পছন্দ হয়েছে তাদের। মামির সে কি আনন্দ! আজ মামি আনন্দে গুনগুন করে গান গাইছে। আমি জানি মামির খুশি কোথায়। আমি শুয়ে ভাবছি তুহিনের কথা। ও কি আমার মনের মতো বড় হবে? আমি কি ওর চোখের মণি হব? বারবার ওর চেহারা মনে ভেসে আসছে। আমি কল্পনায় ওকে নিয়ে বহুদূর চলে যাচ্ছি। ভাবছি বিয়ের পর ওকে বলবো মা আর বোনের দায়িত্ব নিতে। কিছুক্ষণ বাদে মা আমার রুমে আসলো। আমার মাথার কাছে এসে বলল, নিপা, ছেলেরে কেমন দেখতে? দেখে কি হবে? আমার বাপও তো সুন্দর ছিল। কই, সে তো মাকাল ফলের মতো চরিত্রের উম অধিকারী হইল। এই ছেলের চরিত্র কেমন তা জানবো কি করে? কি না পরে জানলাম ছেলের আরো ৫ টা বিয়ে আছে। মা হেসে বলল, বোকা মেয়ে, তোর মামা খোঁজ নিয়ে দেখেছে। ছেলে অনেক ভালো। ৩ বোনের ১ ভাই। মামি হঠাৎ দৌড়ে আমার রুমে আসলো। কি হয়েছে মামি? নিপা, নে ফোন ধর, তুহিন কথা বলবে। আমি ইতস্তত হয়ে ফোন কানে নিলাম। মামি মাকে নিয়ে চলে গেল। আমি ফোন কানে নিয়ে চুপ করে আছি। ওপাশ থেকে তুহিন বলল, কি কাঁপছেন নাকি? আমি হেসে দিলাম। বাসায় সবার আপনাকে পছন্দ হয়েছে। হুম, আমারও। আচ্ছা, আপনার মামা চায় বিয়ে পরের মাসে হোক। আপনি কি চান? আমার আলাদা কিছু চাওয়ার নাই। তবে আমার পরীক্ষার পর হলে ভালো হয়। আমিও তাই চাই। আচ্ছা, আপনার কি রঙের শাড়ি পছন্দ? আমি চুপ করে ভাবছি। সত্যি কি আমার বিয়ে হতে যাচ্ছে? সবকিছু কত দ্রুত হয়ে যাচ্ছে। এভাবে আমাদের কথা বাড়তে থাকে। বিয়ের দিনের পোশাকের রং থেকে শুরু করে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। পরের মাসে ৫ তারিখে বিয়ে। তারিখও পড়ে গেল। আমি দিন গুনছি আর নিজেকে বউয়ের সাজে ভাবছি। এক রাতে তুহিন জানতে চাইল আমার বাবার কথা। আমি মিথ্যে কথা বলতে পারিনি। সব সত্যি বলে দিয়েছিলাম। ভেবেছিলাম আমার জীবনসঙ্গীকে কি করে মিথ্যে বলবো। তার কয়েকদিনের মাথায় তুহিন মামাকে জানিয়ে দেয় আমাকে বিয়ে করা সম্ভব নয়। বাবা আমায় ছেড়েছে। আমি ছেলে নই তাই। আর তুহিন ছাড়ল, আমার বাবা এমন তাই। আমার বিয়ে ভাঙার কারণে মা আবারও অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার এ মরা কান্না আর ভালো লাগে না। নিজেকে খুব অপয়া মনে হচ্ছে। তুহিনের সাথে কত স্বপ্ন আমারও যেন পা দিতে পদদলিত করে শেষ করে দিল। আচ্ছা, ও কি আমায় নিয়ে ভাবেনি? ও কি করে এত পাষাণ হতে পারে? ইদানিং মা সারাক্ষণই কান্না করে। আর আমি মায়ের কাছে যেতে পারি না। কেন যেন নিজেকে অপরাধী লাগে। তুহিন এমনটা করতে পারলো? বাবার পর আরও একটা পুরুষের কাছ থেকে আমি ঠকে গেলাম। তুহিনকে অনেকবার কল দিয়েছি। ও বারবার কেটে দিচ্ছে। হয়তো সত্যের মুখোমুখি হতে ভয় পায়। কিন্তু ওকে আমায় বলতে হবে আমার কি দোষ? ও কি স্বপ্ন দেখেনি আমায় নিয়ে? তাহলে এত আশা দেখানো কি সব অভিনয় ছিল? মামি এখন আর গুনগুন গান গায় না। রান্নাঘরে গেলে পাতিলের ঝনঝন শব্দে বোঝা যায় তার ভিতরে কত রাগ জমে আছে। মেয়েরা নিজের ভিতরে পুষে থাকা রাগ সবচেয়ে কাছের মানুষের উপর ঝাড়ে, আর তারপর ঝাড়ে রান্নাঘরের থালা বাসনের উপর। মাকে মাম্মি শুনিয়ে শুনিয়ে বলেছে, মেয়ে এত সত্যবাদী বানালে এ জামানায় আর বিয়ে দিতে হবে না। বাপ লুচ্চা তা জানলে কোন ছেলে এমন মেয়ে তুলে না ঘরে। সবাই ভাবে মেয়ের মায়ের দোষ ছিল, তাই ছাইড়া গেছে। তাহলে মেয়েরও দোষ আছে। আরে, তার চেয়ে কইতি বাপ মইরা গেছে, সত্যবাদী হইছে। খুব সত্য কথা বেরোয়। আমার বোন কত কষ্ট করে ওই ছেলেরে আনলো। দিলি সব শেষ করে। ঘরে পচে গলে মরবে, কেউ তাকাবে না। আমার যত পোড়া কপাল। স্বামীর ঘরে সুখ করতে আসছি না, যেন কবরের আজাব। আল্লাহ আমারে নিয়ে যাও এ অশান্তি থেকে। মামি কথাগুলো রান্নাঘর থেকে অনবরত বলেই যাচ্ছে। মায়ের রুমে গিয়ে দেখি মা নামাজ পড়ছে আর কাঁদছে। নামাজ শেষ হতে মা আমায় ডাক দিল। মায়ের কাছে যেতেই মা আমায় চড় দিয়ে বলল, তুই কেন তোর বাপের কথা বললি? কেন আমায় এত কথা শোনাস তুই? মা যে আমায় বকছে তাতে আমার কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে মায়ের জন্য। পাশে ছোট্ট বোন শিমু এসে বলল, মা, আপার কি দোষ? ওই লোক তো আপারে ঠকাইছি। তুমি কেন আপার মারো আপারে? মা কাঁদতে কাঁদতে বিছানায় বসে পড়ল। মাথার উপর ছাদ ঠিকই আছে আমাদের, তবে এ ছাদ অপমান ছাড়া কিছুই দেয় না। তুহিনকে মেসেজ দিলাম, ভয় নেই, আমি ভিক্ষা চাইবো না, শেষবারের মতো কথা বলতে পারি? তুহিন কিছুক্ষণের মাঝে কল দিল। মানুষের সাথে আমার প্রেম নেই, তবু কিসের জন্য এই টান ওর প্রতি আমি বুঝি না। হয়তো ও আমার অভ্যাসে পরিণত হয়েছিল। রিসিভ করে বললাম, বিয়েটা ভেঙে দিলেন ভালো, তবে আমার দোষটা কি? আমাকে তো কিছুই বললেন না। তুহিন চুপ করে আছে। কি হলো? দেখুন, আমার মা নেই, আমার বোন রাই আমার সব। তারা যা বলে আমি তাই করি।
আমার বাবার আপনার বাবার ব্যাপারটা জেনে তারা আগাতে চায়নি। আমার বাবা ভুল করেছে। তাতে আমার কি দোষ? তুহিন আবার চুপ করে বসে আছে। আচ্ছা, ভালো পরিবারের মেয়ে দেখে বিয়ে করে নিয়েন। তুমি আমার চেয়ে ভালো মানুষ পাবে নিপা। আমি শুধু হাসি দিলাম। এ হাসি আনন্দের না, এ হাসি কারো উপহাস বুঝতে পারার হাসি। বিয়ে না করাই ভালো। বিয়ে করে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। আমাকে ভালোভাবে পড়তে হবে, পরীক্ষা ভালোভাবে দিতে হবে, মাকে বোঝাতে হবে যে মেয়েরাও দায়িত্ব নিতে জানে। কলেজ থেকে বাসায় এসে দেখি এক মহিলাকে মামা বলছে, মেয়ে আমাদের আর কয়দিন পর ইন্টার পাস করবে, আর আপনি ওর জন্য নিয়ে আসছেন মেট্রিক পাস করা ছেলে। মহিলা উঠে বলে, ছেলে বিদেশে থাকে, শিক্ষা দিয়ে কি হয়, টাকাই সব। আর ছেলে নাকি দেখছে তোমার ভাগ্নিকে। মামি মামাকে বলছে, এ পাত্র হাতছাড়া কইরো না বললাম। আমি বাসায় এসে মাকে বললাম, মা আমি বিয়ে করব না। মা রেগে বলল, তাহলে কি করবি? এত জ্বালাস কেন তোরা আমায়? আমি আমার রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, আসলে এত তাড়াতাড়ি আমার তুহিনকে মুছে ফেলা সম্ভব নয়। এত কম সময়ে আমি আরেকজনকে নিয়ে ভাবতে পারবো না। মামা মাকে জানিয়ে দিয়েছে যে এই প্রস্তাব মামার ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি। কাউকে দেখে ভালো লাগলেই প্রস্তাব দিতে হবে? মা মামাকে বলছে, দেখ ওর বাবার কথা জেনেও সে বিয়েতে রাজি, এমন আর পাবি? আমিও ভাবছি সব জেনে রাজি, তাহলে হয়তো সমস্যা আছে। বিয়ের পর হয়তো বাবার মতন ফেলে চলে যাবে। সিদ্ধান্ত নিলাম কোনো মতেই বিয়ে করব না। তাতে মামি ঘর থেকে নামিয়েও দিল। পরদিন বাড়ির সামনে আমার ক্লাসমেট আশিক আসলো আমায় সাজেশন দিতে। সেটা মামি দেখতে পেয়ে বাসায় তুমুল কাণ্ড শুরু করলো। আমি এত বলেছি ও আমার ক্লাসমেট, তা শুনছে না। তার মতে সে আমার প্রেমিক, আর আমি তার জন্যই বিয়ে করতে চাইছি না। মাও আমায় বারবার জিজ্ঞাসা করে যাচ্ছে মামি ঠিক বলছে কিনা তা নিয়ে। আর সহ্য করতে না পেরে বলেই দিলাম, আমি বিয়ে করব, আর ওই ছেলেকেই বিয়ে করব, হোক সে অল্প শিক্ষিত অশিক্ষিত। তবু আমি মুক্তি চাই, এই সংসারের বোঝার হাত থেকে মুক্তি চাই। মামি মামাকে বোঝালো, মেয়ে আর মেয়ের মা বিয়েতে রাজি, আমরা কেন বাধা দেই? মামাও রাজি হয়ে গেল। ছেলেকে মামা মামি দেখছে, আমি দেখিনি তাকে, দেখতেও চাই না। আমি তো আর স্বামী সোহাগী হতে চাই না। আমি চাই কারো দাসী হতে, যাতে সে আমার দায়িত্ব নিয়ে মুক্তি দেয়। আমার পরীক্ষার আগের দিন শুক্রবার আমার বিয়ের দিন ঠিক করা হলো। এত কষ্ট করে ফর্ম ফিল আপ করলাম, সেই পরীক্ষা আর দেওয়া হবে না। ভাবতেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মামি এসে বলল, নিপা একটু চেহারার যত্ন নাও, ছেলে বিদেশি, তার সামনে এমন থাকলে হবে? মা এসে বলে, ওরে একটু বুঝাও, কত বললাম আজ বাদে কাল বিয়ে, মুখে একটু হলুদ দে। আমার আগের যুগ এর মানুষ হয়েও তখন মুখে হলুদ দিতাম। মা কই, আব্বা তো সেই রূপ ভুলে থাকে নাই, ঠিকই তো চলে গেছে। আমি মা আর কথা বলে না। বিকালের দিকে পাত্রপক্ষের বাড়ি থেকে কিছু লোক মিষ্টি আর গহনা শাড়ি দিতে আসলো। তারা আমায় দেখে খুশি মুখে চলে গেল। মামা মামিকে শাড়ি দেখাচ্ছে আর বলছে, আপা দেখেন, শাড়ি কিন্তু দামি মনে হচ্ছে। ওই তুহিন কিন্তু এত শাড়ি, দামি শাড়ি দিত না। আল্লাহ যা করে ভালোর জন্য। এই ছেলে বোন নাই, নিপা শান্তিতে থাকবে। আরে স্বামীর বোন থাকাই ভেজাল। কথাটা শুনে মা আমার দিকে বিষণ্ণ হয়ে তাকালো। মামির বিয়ে তো কাল, আজ কেন দিল এগুলো? আমি, ভদ্রলোক তা আজ দিয়েছে। আয় দেখ শাড়িটা পছন্দ হয়েছে কিনা, টকটকে লাল শাড়ি। আমার মনে পড়ে গেল তুহিনের দেওয়া কথাগুলো। টকটকে লাল শাড়িতে আমায় কেমন লাগবে তা ভেবে হেসেছিল কতবার। মানুষের কথার দাম নেই, ঠিক মানুষের জীবনের মতো। কিন্তু ইনি তো তা না, জেনেই লাল শাড়ি দিল। কিভাবে বুঝলো লাল শাড়ি আমার পছন্দ? মামা তড়িঘড়ি করে ঘরে ঢুকলো। উম, মাকে এসে বলেছে, আপা শুভ সংবাদ আছে। মা হেসে বলল, কিরে, তুহিন বিয়ে করতে রাজি হয়েছে। আসলে তুহিন ওর বোনদের রাজি করাতে পারছে। আমারে কল দিল। কি বলো? তাহলে আজ যে ওই বিয়ে থেকে এসে এসব দিয়ে গেল মামি? ফিরিয়ে দিব? কই মেট্রিক পাশ করা ছেলে আর কই বিএ পাশ। আচ্ছা, তাহলে তাদের কল দিয়ে বলো বিয়ে হবে না। আমি অদ্ভুতভাবে তাকিয়ে ভাবছি আমায় নিয়ে কেমন বেচাকেনা হচ্ছে। আচ্ছা, তুহিনকে একবার কল দেই, কি বলে? মামি হেসে বলে, হুম, দাও তো, আমি কথা বলি। আমার বোনও খুব খুশি। আর শুনো, এই বিয়ের ঘটকালি আমি করেছি। আমায় কিন্তু শাড়ি কিনে দিতে হবে। মামা তুহিনকে কল দিয়ে একটু আমায় দিতে পারো? আমি, বাবা মেয়ের তর সইছে না।
বলেই হেসে দিল। এর মাঝে মামি কাকে যেন কল দিল। আমি বুঝে ওঠার আগেই বলছে, আপনার সাথে আমাদের ভাগ্নির বিয়ে দেওয়া সম্ভব না। ওপাশ থেকে কি বলছে বুঝতে পারছি না। মামি বলছে, না আপনাদের ভুল হয়নি কোথাও, শুধু বলছি আমাদের বিদেশি ছেলে পছন্দ নয়, কাল সব জিনিসপত্র পাঠিয়ে দিব। আমি চেঁচিয়ে বললাম, মামা তুহিনকে কি কল দিবা? মামা কল দিয়ে আমার কাছে মোবাইল দিল। হ্যালো, কে নিপা? তুমি কি খুশি হয়েছো? অনেক ভেবে দেখলাম আসলে তোমাকে শাস্তি দেওয়া উচিত হবে না। আপনি কি জানেন আমার বিয়ে ঠিক হয়েছে? হুম। হয়নি তো? কাল হবে। পারলে মসজিদে আসবেন, এসে দোয়া করে যাবেন। তুহিন চুপ করে আছে। বিয়ের আশা একবারই হয়, আর একবারই ভেঙে যায়। ভাঙ্গা আশা নিয়ে জীবন শুরু করা যায় না। আপনি ভালো কাউকে দেখে বিয়ে করে নিন, যার বাবা মা সবাই ভালো চরিত্রের থাকবে। আমি। মামা আমার কাছ থেকে ফোনটা নিয়ে কেটে দিয়ে বলছে, কি বলছিস, পাগল হয়ে যাচ্ছিস? ছেলে নিজে রাজি হয়েছে, এখন রাজি হয়ে কি হবে? কেউ তো নতুন করে স্বপ্ন দেখছে, আর কেউ স্বপ্ন ভাঙ্গা যে কি কষ্টের তা আমি জানি মামা। মামি তাকে কলটা দাও, আমি কথা বলবো। মামি কল দিচ্ছে আর মামাকে বলছে, মেয়ে মানুষ এত জেদ ভালো, যা মন চায় করুক। আমায় ফোনটা দিয়ে চলে গেল। আমি ফোন কানে নিয়ে বারান্দায় আসলাম। এই প্রথম আমি আমার হবু বরের সাথে কথা বলতে যাচ্ছি। তবে আমার কোনো অনুভূতি নেই। অনুভূতি আমার ভোঁতা হয়ে গেলেও তা আমার ফিরে পেতে খুব অপেক্ষা করতে হবে। ওপাশ থেকে রিসিভ করেই বলছে, মামি থাক, আপনারা আপনাদের পছন্দের ছেলের সাথেই বিয়ে দেন। আর যা আমি কিনেছি তা নিপার জন্যই কিনেছি। ওগুলো ফিরিয়ে দিতে হবে না। ভাববেন ওর বিয়েতে উপহার। আমি মামি না। ওপাশ থেকে কে? যার জন্য শাড়ি কিনেছেন আমি সে। উনি চুপ করে আছেন। বিদেশ থেকে দেশের মানুষের মশকরা বুঝেন না? মামি মশকরা করছেন। আমার আপনার দেওয়া লাল শাড়ি খুব পছন্দ হয়েছে। ওপাশ থেকে ভাঙা কণ্ঠে বলল, সত্যি? হুম। উনি হেসে বললেন, রাত কখন শেষ হবে, আমি কখন আপনাকে দেখব? আমি আর কথা বলতে পারছি না। ভিতর থেকে চাপা কান্না বারবার বের হয়ে আসতে চাইছে। একই কথা আমি তুহিনের মুখে শুনেছি। ভয় হয় খুব এ কথা শোনার। রাখছি এখন। মা আমার পাশে এসে আমার মাথায় হাত দিয়ে বলছে, মা তুই ঠিক কাজ করছিস, আমার মন ভরে গেছে, তুই কাউকে আঘাত করিসনি। মাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদলাম। শুক্রবার আমার বিয়েটা ঠিক হয়ে গেল। এদিকে আমাকে সাজানো হচ্ছে। আমি এখনো বরকে দেখিনি। সন্ধ্যা নাগাদ আসলো, সবাই আসলো। খুব কম মানুষের উপস্থিতিতে আমার বিয়ে সম্পূর্ণ হয়। বাপ ছাড়া মেয়ে এত ধুমধাম বিয়ে করা, আশা করাও পাপ। এক মুখ ঘোমটা টেনে আমার বরের সামনে নেওয়া হলো। আশেপাশের সবাই মজা রসিকতা করছে, আমার সেদিকে খেয়াল নেই। আমার খেয়াল কাল আমার পরীক্ষা, সবাই পরীক্ষা দিবে, শুধু আমি ছাড়া। আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হলো। আমার সাথে আমার ছোট বোনও এসেছে। সবার সাথে পরিচয় করিয়ে আমায় রুমের ভিতরে বসিয়ে সবাই চলে গেল। চারিদিকে ফুল, তবে আজ এ ফুল কাটার মতো বিচ্ছে কেন যেন। বিছানা থেকে নেমে আমার কাপড়ের থলেটা খুলে অ্যাডমিট কার্ডটা বুকে জড়িয়ে ধরে কাঁদছি আর ভাবছি, আমার বাবাকে দেখানো হলো না। আমি মেয়ে হয়েও পারি। এর মাঝেই পিছন থেকে কেউ আসার শব্দে আমি থমকে যাই। পিছনে তাকিয়ে দেখি টোপর পরে দাঁড়িয়ে আছে একজন শ্যামবর্ণের পুরুষ। এই বুঝি আমার বর? সবাই তাকে ভিতরে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চলে গেল। আমি আমার হাতের অ্যাডমিটটা পিছনে লুকিয়ে তাকিয়ে আছি নিচের দিকে। অন্য মেয়েদের মতো আমার ঘোমটা বর সরাবার আগে আমায় দেখে ফেলেছে। মা বলে দিল তাকে সালাম করতে। হাতে এটা নিয়ে সালাম করব কি করে? এর মাঝে উনি বলল, আপনি কি করছেন ওখানে? আমি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। আসুন এদিকে। শাড়িতে আপনাকে যতটা সুন্দর লাগবে ভেবেছি তার চেয়েও বেশি ভালো লাগছে। এই বলে সে আমার কাছে এসে বলছে, হাতে কি? কিছু না। উনি হেসে বলল, কি দেখান? আমি হাতের অ্যাডমিটটা তাকে দেখালাম। উনি হাতে নিয়ে বলল, কাল আপনার পরীক্ষা? হুম। দিবান না আমি ভুলে এনেছিলাম ওটা। উনি বললেন, ভুলে বই আনেননি? হুম। আসলে ছোট বোনটা ব্যাগ গুছিয়েছে তো, তাই সব দিয়ে দিয়েছে। বেশ তো। তা কাল যার পরীক্ষা সে আজ এমন সেজেগুজে সময় নষ্ট করলে হবে? আমি ওনার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছি। উনি এর মাঝে বিছানা থেকে সব ফুল সরিয়ে পরিষ্কার করলেন। আমায় এসে বললেন, কাল কি পরীক্ষা? বাংলা। আচ্ছা, তাহলে সেই বই বের করে পড়েন, কাল আমি পরীক্ষার হলে দিয়ে আসবো কেমন? আমার চোখ পানিতে ভরে গেল। মানুষটা এভাবে আমায় মন পড়তে জানে কিভাবে? আমি যা চাই তাই করে ফেলে। কি হলো?
সময় নষ্ট করলে হবে? সবাই পড়ছে। আপনি এই ভারী শাড়ি চেঞ্জ করে নিন। এই বলে দরজা ধাক্কা দিয়ে বলছে, মা দরজা খুলে দাও, আমি বের হব। বাইরে থেকে তার কাজিনরা দরজা খুলে হাসছে। কিরে ভাইয়া, বউ মারলো নাকি? উনি ধমক দিয়ে বললেন, মা কই? এর মাঝেই মেয়েরা ওনার মাকে বলল, চাচি ফয়সাল ভাইয়া ডাকছে। এই জানলাম ওনার নাম, ফয়সাল উনি। মা আসতে বলল, মা আমায় চা করে দিতে পারো, মাথা ব্যথা করছে। মা উঠেই বলে, এখন আর মা নাই, বউ কেবল। উনি সবে আসলেন, কই চা পাতা কই চিনি, জানে নাকি চা করতে গেলে রাত ভোর বানিয়ে ফেলবে। আর উনি, চা যদি তোমার মতো মজা না হয়। আমি এদিকে মুখ বাঁকিয়ে ভাবছি, আমার চা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবাই চলে গেল। ফয়জাল আমার দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার, শাড়ি চেঞ্জ করে নিয়ে পড়তে বসেন, আর আস্তে আস্তে পড়বেন প্লিজ। প্রথম দিন তো, মানুষ ভালোভাবে না নিতে পারে। ঠিক আছে। ফয়জাল ওপাশ থেকে দরজা দিয়ে চলে গেল। আমি পড়তে বসছি, তবে কিছুতেই মনোযোগ দিতে পারছি না। ফয়জাল অনেকটা হুট করে আসা সুন্দর ফুলের মতো, যার ঘ্রাণ নিতে ভালো লাগলেও ভয় হয় এই বুঝি শুকিয়ে যাবে। ফয়সাল আসলে কি এসব মন থেকে করছে? আচ্ছা, মন থেকে না করে তার লাভ বা কি? কোন পুরুষ বিয়ের রাতে তার বউকে পড়তে বলে? তুহিন হলে কি এটা করতো? এই ভাবতে ভাবতে দরজা খোলা শব্দ। ফয়সাল চা নিয়ে এসেছে। আমার পাশে বসে বলে, নিন চা নিন। এ মা, চা তো আপনি খাবেন? আমি কি পড়বো নাকি? চা আপনার জন্যই বানাতে বলেছি। তাহলে আমায় বলতেন, আমি যেতাম বানাতে। পাগল হয়েছেন? মায়ের ছেলের বিয়ের পর ভাবে ছেলে পর হয়ে যাচ্ছে, তাই তারা মনে চাপা কষ্টে ভোগে। তাই আমি যত আপনাকে রেখে মাকে আগের মতো খাবার দিতে বলবো, মা তাতে খুশি থাকবে। আমি হেসে বললাম, বাবা, আপনার দেখছি প্রচুর অভিজ্ঞতা। তো বিয়ে করছেন নাকি আগেও? অনেক। আমি মুখ মলিন করে আবার জিজ্ঞাসা করলাম, সত্যি? ফয়সাল হো হো করে হেসে বলে, কাল পরীক্ষা, খাতায় এসব লিখবে নাকি? আমি চা হাতে নিয়ে বইয়ের দিকে তাকিয়ে আছি। ফয়সাল আমার পাশে ঘুমিয়ে গেল। মানুষটা বেশ অদ্ভুত, খুব সহজে মানুষের মনের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, ও কি এমনই থাকবে? সকাল হতে ফয়সালের মা ডাকতে এলো আমায়। ফয়সাল ওর মাকে যেই বলল, মা ওর পরীক্ষা আজ, বেশি বেশি দোয়া করো। তিনি রেগে গিয়ে বলল, মানে কিসের পরীক্ষা? আজ বাসায় কত মেহমান আসবে, বউরে দেখতে জানোস? তখন কি বলুম, বউ পরীক্ষা দিতে গেছে? আর এত পরে কি হবে শুনি? বউ তোর চেয়ে শিক্ষিত হলে তুই দাম পাবি? আর ইকবলের মায়ের কাছে গিয়ে বলল, মা পরীক্ষা কি সারা দিন রাত হবে? দাম না দিলে এমনিতেই দিবি না। আচ্ছা যা, ভালো বুঝিস। এই বলে চলে গেল। আমি ফয়সালকে বললাম, থাক না, পরীক্ষা না হয় পরের বার দিব। পরের বার ইচ্ছে নাও থাকতে পারে, আপনি তৈরি হয়ে নিন। আপনাকে হলে দিয়ে আমি মার্কেটে যাব। পরীক্ষা শেষে হলের বাইরে আসা মাত্রই ভাবছি, আজ পরীক্ষা দিতে পারবো? সেটা আমি কি ভেবেছিলাম? এর মাঝে ফয়সাল হাসির। কি ব্যাপার, কেমন হলো? ভালো। তবে এখন তাড়াতাড়ি চলুন, বাসায় অনেক কাজ। 2 মাস হয়ে গেল। আজ আমার পরীক্ষা আজ শেষ। ফয়সালের সাথে আমার এখনও সম্পর্কটা আপনি আজ্ঞেতেই রয়ে গেছে। নিজেকে ইদানিং স্বার্থপর মনে হয়। নিজের উপরে ওঠার সিঁড়ি হিসাবে আমি ফয়সালকে ব্যবহার করছি না তো? মানুষটা এত হাসি খুশি যে সে কি চায় বা কি তার ইচ্ছে, তা আমি বুঝতেই পারি না। ভাবতে ভাবতে ঘুম আসে না। এর মাঝেই ফয়সালের কানের কাছে এসে ফিসফিস করে বলে, নিপা একটা সুন্দর জায়গা যাবেন? আমি উঠে বলি, কই? এখন তো অনেক রাত। হুম, ওই জায়গাটা এখন রাতেই সুন্দর লাগে। বাসায় সবাই কি বলবে? কেউ জানবে না। ভয়ে আমার নাক ঘেমে যায় বারবার। মা যদি জানতে পারে তাহলে রাগারাগি করবেন। ফয়সাল আমার নাক মলে দিয়ে বলে, আপনি কি জানেন নাক ঘামলে সেই মেয়ে স্বামী সোহাগী হয়? আমি মুখ মলিন করে বললাম, আমার মায়েরও নাক ঘামতো। যাক চলুন যাই। এই বলে পিছনের দরজা দিয়ে দুজনে ঝিলের দিকে গেলাম। ভরা পূর্ণিমায় আলোর ঝিলের পানি চকচক করছে। চারিদিকে ব্যাঙ ডাকার শব্দ। চারদিকে কেউ নেই। কি ভুতুরে জায়গা, কি বলেন? চাঁদের আলোয় নেশা আছে দেখেন। বাইরের দেশে বসে চাঁদ দেখলে কেন যেন নেশা আসে না। আগে রাতে এই ঝিলে মাছ ধরতাম। চলুন নৌকা নিয়ে ঘুরে আসি। গ্রামের মানুষ চোর বলবে। ফয়সাল আমার হাত ধরে বলে, আরে আসুন তো। ছোট্ট একটি নৌকা, একদম কেয়া পাতার মতো। দুজনের বেশি ওঠা যায় না। ইকবল এক মাঠে বৈঠা নিয়ে
বসেছে আর আমি ওর প্রান্তে। চাঁদের আলো ধীরে ধীরে প্রখর হচ্ছে। ভয়টা কেটে গেল। জায়গাটা এতটাই মোহনীয় যে সারা রাত এখানে কাটিয়ে দেওয়া যায়। চারপাশটা শাপলায় ছেয়ে গেছে। ভাবছি, আমার যদি তুহিনের সাথে বিয়ে হতো তাহলে কি এমনই আমায় ঘুরতো, নাকি বাকি বরদের মতো শুধু নিজেরটাই ভাবতো। কেন যেন সব কিছুতেই তুহিনকে ভেবে ফেলি। হঠাৎ নৌকোটা ধাক্কা লাগলো। আমি আঁতকে উঠে বলি, তুহিন সাবধান। কিছুক্ষণ পর থতমত খেয়ে বলি, আস্তে চালান। ফয়সাল আমার দিকে তাকিয়ে আছে। আমি কথা ঘুরানোর জন্য বলি, জায়গাটা অনেক ভালো লাগছে, আমার মাঝে মাঝে নিয়ে আসবেন। ফয়সা হেসে বলল, বেশি দিন পারবো না, 2-1 দিনে বাইরে চলে যাব। আবার কয়েক বছর পর বেঁচে থাকলে আসবো। তখন ঝিলে পানি নাও থাকতে পারে। আপনি নাকি আরও 1 মাস থাকবেন? ফয়সাল হেসে বলল, থেকে লাভ কি? আপনার চিন্তায় বাধা দিয়ে লাভ কি? আমি আর কথা বলতে পারলাম না। তবে বুঝেছি ফয়সাল ঠিকই তুহিনের নাম শুনে ফেলেছে। আর কিছুক্ষণ থাকি এখানে? না, মা উঠে না দেখলে রাগ করবে, চলুন যাই। মানুষটা অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, মেঘের মতন করে। কীরকম হবে বোঝা যায় না, যদিও বা ওর দায় আমারই। বাসায় ফিরে চুপ করে শুয়ে আছি। আমি একবারও বলতে পারছি না, মনের কথা খুলে বলুন। সেই সাহস আমার হচ্ছে না। এরই মাঝে উনি বলে উঠলেন, রেজাল্ট দিবে তো কয়েক মাস পর। আপনি আপাতত কোথায় ভর্তি হবেন তা ভেবে রাখুন। ওসব কথা পরে ভাবা যাবে। আপনি আর কিছুদিন দেশে থেকে যান না। কয়েক বছর পর দেশে চলে আসব। এখানে এসে ব্যবসা করব। মা ভাইকে রেখে ওই দেশে ভালো লাগে না। আমি লজ্জা রেখে বললাম, আর আমি? ফয়সাল আমার দিকে তাকিয়ে কিছু বলছে না। আমি কেন যেন ওর মন বুঝতে পারি না। তা আমি জানি না। হয়তো আমি এখনো তুহিনকে অযথা পুষে রেখেছি, যার কারণে ফয়সালকে জায়গা দেওয়া হচ্ছে না। তুহিন কি অনেক ভালো ছেলে ছিল? উনি বুঝি অনেক শিক্ষিত? জানেন, আমিও এমন ইন্টার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ বাবা মারা গেল, আর আমার পরীক্ষা দেওয়া হলো না। বিদেশে চলে গেলাম। না হলে সংসার চালাবার মতন কেউ ছিল না। ভাবছি, মানুষটা আজীবন অন্যের জন্য করে গেছে, নিজের জন্য কিছুই রাখেনি। ইচ্ছে হচ্ছে পা ধরে ক্ষমা চাইতে, কিন্তু নিজের মাঝে জেদটাই ছোটবেলা থেকে বেশি, যার কারণে পারছি না। ফয়সাল 2 দিনের মাথায় বাইরে চলে গেল। ওর মা এ কারণে বারবার আমাকেই কথা শুনিয়ে যাচ্ছে। অবশ্য আমি এর প্রাপ্য। আমি আমার স্বামীকে বেঁধে রাখতে পারিনি। আমি ব্যর্থ। আমার সাথে প্রতিদিনে কথা হয়, তবে তা যেন মাঝে দেওয়াল রেখে। 1 বছর হয়ে গেল। আমি অনার্সে ভর্তি হলাম শুধু ফয়সালের ইচ্ছে ছিল তাই। এর জন্য শাশুড়ি মা ফয়সালকে নানান কথা শোনাতো। হুট করেই এলাকার এক স্কুলে আমি চাকরি পেয়ে গেলাম। এটা আমার জন্য অনেক কিছু ছিল। নিজের রোজগারের টাকা দিয়ে মা আর বোনকে সাহায্য করার আনন্দ আরও কিছুতেই নেই। বাসায় এসে শাশুড়িকে বলতে সে বলল, ফয়সাল কি কম খরচ দেয়? তাহলে বলো ওরে বলি টাকা বাড়ায়া দিতে। এই বলে ফয়সালকে কল দিল। বাবা, তোর বউকে টাকা দেস, সে কি দেখি ইনকামে নামছে। ফয়সাল আমার কাছে ফোনটা দিতে বলল। আমি ভয়ে ভয়ে বলছি, আপনি চাইলে আমি স্কুলে পড়াতে যাব না। সারাদিন বাসায় একা একা, তাই ভালো লাগে না। শুনুন, মা কি পাশে? হুম। আচ্ছা শুনুন, আমার আপত্তি নেই। আপনি যদি চাকরি করেন তাহলে আমার তাতে আনন্দই। তবে মা আগের দিনের লোক তো, তাই এমন কষ্ট পাবেন। আপনি ফোনটায় লাউড দিন। আমি মিথ্যে মিথ্যে বকা দিব। দেখবেন মা নিজেই পরে রাজি হয়ে যাবে। আচ্ছা বলে লাউড দিলাম। ফয়সাল রাগ করে বলল, চাকরি আমার ঘরে বসে হবে না। তাহলে তুমি তোমার পথ ধরো। আমি এদিকে বিয়ে করে আর দেশে ফিরবো না, বুঝলা? আমিও জানি অভিনয় করে বলছে, তবু ভিতর থেকে ঘৃণায় কান্না চলে আসলো। আমি অনবরত কাঁদছি। মা আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলে, ওই তুই এসব কি বলিস? দিলি তো মেটারে কাদাইয়া। আরে বুঝায় বল, অল্প বয়সের মেয়েরা বুঝে না, আর সারাদিন একা থাকে। ওর একটা ব্যস্ত থাকা দরকার। থাক করুক, মাস্টার তো, খারাপ তো আর না। আমি ঘরে গিয়ে দরজা বন্ধ দিয়ে কাঁদছি। ফয়সাল বারবার কল দিচ্ছে, রিসিভ করে কান্নার জন্য কথা বলতে পারছি না। নিপা, কাঁদছো কেন? আমি তো আগেই বলে দিলাম আমি কেঁদেই যাচ্ছি। কী ব্যাপার, বাচ্চাদের মতো কেন কান্না করো? কই, আমি কাঁদছি না। তাহলে ভয়েস অমন কেন? আচ্ছা ভিডিও কল দিচ্ছি। ওই যে চোখ লাল হয়ে আছে। যাও, এই কান ধরলাম, আর বলবো না। আমি হেসে দিলাম। কান্না করেই ভালোই হলো। এখন আপনি থেকে তুমি বলছি। এখন কি তোমার মুখ থেকে শুধু শুনতেও কান্না করতে হবে ম্যাডাম?
এভাবেই ও হাসাতে জানে আমায়। আমি চাকরি করে মা বোনকে আলাদা বাসায় রেখেছি। মা এখন আগের চেয়ে মনের দিক থেকে শক্তিশালী হয়েছে। সেদিন প্রথম শুনলাম মা বাবাকে অনেক কথা শোনাচ্ছে। মা এখন আর তার ছেলের নেই বলে অশান্তিতে ভোগে না। আমার হাত ধরে বহুদূর পাড়ি দেওয়ার সাহস পায় মা। আমি ধীরে ধীরে প্রহর গুনছি ফয়সাল হঠাৎ। হঠাৎ খবর পেলাম ফয়সাল অ্যাক্সিডেন্ট করেছে। হাত ভেঙে গেছে, যার কারণে চাকরিটা আর নেই। দেশে চলে আসবে। সবই আমার কপালের দোষ। আমি কাউকে সুখী করতে পারিনি, আর কখনো পারবো না। ফয়সাল দেশে চলে এলো। বেশিরভাগ সময় গোমড়ামুখ থাকতো। আগের মতো হাসতো না, বেশি কথা বলে না, অল্পতেই রেগে যায়। আমি যে সংসারে খরচ দেই তাও ফয়সালের ভালো লাগে না। আমি জানি ও নিজেকে অকেজো ভাবছে। ভাবছে আমি দয়া করি। ভাবছি আমার যে গহনা আছে তা বিক্রি করে ফয়সালকে একটা দোকান নিয়ে দিব। কাজের ভিতরে থাকলে আগের মতো হয়ে যাবে। স্কুল শেষে গহনা বিক্রি করে এবং দোকানে নিতে আমার প্রায় রাত ৮টা বেজে গিয়েছিল। ভাবছিলাম ফয়সালকে গিয়ে সারপ্রাইজ দিব, ও খুশি হবে। বাসায় যেতে দেখি ফয়সাল ও ওর মার সামনে বসে আছে। ফোন অফ কেন? আর কই গিয়েছিলে? মায়ের কাছেও তো যাওনি। ভাবছি ফয়সাল ওর মাকে দেখিয়ে অভিনয় করছে। আসলে কখনো তো এভাবে কথা বলে না। আমি চুপ করে আসি, ভাবলাম বকা দিয়ে ঠিক হয়ে যাবে। মা উঠেই বলে, কি ফয়সাল, বলেছিলাম না মেয়ে মানুষ স্বামীর চেয়ে বেশি ইনকাম করলে দাম দিতে চায় না। এত রাত্রে ভদ্রঘরের বউ বাইরে থাকে। আসলে ওর বাপও মনে হয় এর জন্যই মায়েরে ছাড়ছে। বেশি বুঝে মনে হয়। আমি আর চুপ থাকতে পারলাম না। কি বলছেন মা? এখানে মা আসলো কই দিয়া? ফয়সাল, তুমি কিছু বলবা না মাকে? আমার মা কি করেছে? ফয়সাল কোনো প্রতিবাদ জানায়নি। তার মানে ও হয়তো তাই ভাবে। ফয়সাল উঠে বলে, আমি তো অপদার্থ মানুষ, আমার কথার কি দাম? তোমার ভালো না লাগলে এখান থেকে চলে যেতে পারো। আমি ওখান থেকে মায়ের কাছে চলে আসলাম। মা অনেক বোঝানোর পর আমি সিদ্ধান্ত নিলাম ফয়সালকে মুক্তি দিয়ে দিব। ও হয়তো আমার সাফল্য নিতে পারছে না, আমায় প্রতিদিন ভাবছে। ভালোবাসা তো দুপক্ষ বলে কিছু নেই। তাহলে হয়তো সে কখনোই ভালোবাসেনি। সারা রাত ঘুমাতে পারছি না। ফয়সাল আর কলও দেয়নি। সকাল 10টা নাগাদ ফয়সাল আমাদের গেটে এসে হাজির। আমি ওর হাতে কাগজ দেখতে পাচ্ছি। কিসের কাগজ? তাহলে কি এক রাতের মাঝেই ডিভোর্সের কথা ভেবে ফেলেছে? এই হলো পুরুষ মানুষ, এভাবে কথার দাম দিল। আমার শরীর বলশূন্য হয়ে যাচ্ছে। আমারও কপাল মায়ের মতো হলো। আমার কাছে এলে বলল, তুমি তুমি শাস্তি দিও নিপা। মানে? থাক, আমি কষ্ট পাইনি। তুমি তালাক দিবে তো দাও, আমি অভিশাপ দিব না তোমায়। আমার মা তো বাবাকে অভিশাপ দিতে থাকে, কারণ বাবা মাকে অন্ধকারে ঠেলে দিয়েছে। আর তুমি আমায় আলোর পথ দেখিয়েছো। তোমায় চাইলে অভিশাপ দিতে পারবো না। কই এনেছো ডিভোর্সের কাগজ? দাও। ফয়সাল কাগজটা আমার হাতে দিল। আমি খুলে দেখি গতকাল যে দোকানটা কিনেছিলাম তার ডকুমেন্টসের কাগজ। তুমি দোকানটা আমার নামে নিলে, তা আমায় জানালে না? অকারণে এত কথা হজম করলে? আমি অবাক হয়ে বলি, কই পেয়েছো ওটা? এক ছেলে এসে দিল। তুমি নাকি ভুলে ফেলে এসেছিলে দোকানে। আমি ওরাতে কাগজটা দিয়ে বললাম, এটা উপহার তোমার, নতুন জীবন শুরু করো। এই বলে ঘরের ভিতরে যেতে নিব, ফয়সাল আমার হাত ধরে বলল, বারে, আমার ব্যবসায় একজন শিক্ষিত পিএ লাগবে যে। আমি তো হিসেব জানি না, লোকসানে পড়ে যাব নিপা তোমায় ছাড়া। মা এর মাঝে এসে বলল, বাবা তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি বাবা। আমি জানতাম তুমি অমন না। আমার পাগলি মেয়েকে নিয়ে যাও বাবা। শুধু ওকে নিব না মা, আপনারাও যাবেন। আজ থেকে যতদিন বাঁচি একত্রে বাঁচব। না বাবা, মেয়েদের বাড়িতে গিয়ে থাকলে মানুষ কি বলবে? আমি কি আপনার ছেলে না? আর আপনার মেয়ে বেকার না? আমি ফয়সালের মাঝে আবার আগের রূপ দেখতে পাচ্ছি। একদম আগের মানুষ, যাকে আমি নিজের অজান্তে ভালোবেসে ফেলেছিলাম। মা বোনকে নিয়ে আসলাম। শাশুড়ি আর অমত করেনি। তার মতে আমি বিপদের সময় তার ছেলের পাশে দাঁড়িয়েছি। রাত হতেই মুষলধারে বৃষ্টি নামলো। আজ আর আমি আগের মতো ভুল করব না। ফয়সালের কানে কানে বললাম, আমায় ওই সুন্দর জায়গায় নিয়ে যাবে? বাইরে তো বৃষ্টি, ছাতা নিয়ে যাব, চলো না। ফয়সাল, আমি সেই ঝিলে গেলাম। মাথায় ছাতা দিয়ে দুজনে নৌকায় উঠলাম। আমি ফয়সালের হাত ধরে আছি, আর ফয়সাল বৈঠা বাইছে। ওর ভারী নিঃশ্বাস আমি অনুভব করছি। মাথার উপর থেকে ছাতাটা ছড়িয়ে দিলাম। এই কি করছো? আমি হেসে বললাম, বৃষ্টি চাইছে ছুঁয়ে দিতে, আমি কি করে বাধা দেই? বৃষ্টির মাঝে ভূতের উদ্বেগ হয় এখানে।
আমি ফয়সালকে শক্ত করে জড়িয়ে ধরে বলছি, ভূতের রাজা আমার পাশে থাকতে আমার আবার ভূতের ভয় কি? ফয়সাল ইতস্তত হয়ে চুপ করে আছে। কি ব্যাপার, আমায় ধরছ না যে? এই যে বললে আমি স্বামী সোহাগী। ফয়সাল আমায় ধরে বলছে, ভাবছি তৃতীয় সন্তান এলে তাকেও নিয়ে আসবো এখানে। আমি বুক থেকে মাথা সরিয়ে বললাম, তৃতীয় মানে? বিদেশে আবার বউ বাচ্চা রেখে এসেছে নাকি? ফয়সাল এসে বলল, বা রে, তোমার মা আমার মা এই দুইজন তো আমায় বাবা ডাকে, তারা তো আমার সন্তান। মানুষটার কথা যেন আমার হৃদয়ের ভিতরে গিয়ে লাগলো, বৃষ্টিতে শরীর ঠান্ডা করে দেয়, আর ওর কথা আমার মনকে ঠান্ডা করে দিয়েছে। বৃষ্টির বেগ বেড়েই চলছে। আমি আবার ওকে শক্ত করে ধরে বললাম, বুড়ো বয়সে এভাবে আমার সাথে ভিজবে তো? ঝাল ঝিলে নৌকা থেমে আছে, বইটাও বিরক্ত করছে না, ভেসে ভেসে দূরে যাচ্ছে। আমরা দুজনের মন পড়তে ব্যস্ত। বইটা যে ভেসে চলছে সেদিকে খেয়াল নেই কারো। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।